অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং 1 নম্বর ফরম্যাট, 7 নম্বর প্রবলেম এবং 11 নম্বর প্রবলেম দুটো মিলে একসাথে করাচ্ছি, একই অঙ্ক। এ পারফিউম কোম্পানি মেক 3 প্রোডাক্ট। একটা পারফিউম কোম্পানি, তারা 3 ধরনের প্রোডাক্ট তৈরি করে বাজারে বিক্রি করে। দ্য প্রসেস ওয়ার্কস ইন সাচ এ ওয়ে দ্যাট ফ্লাওয়ার প্যাটেল, তারা ফুলের পাপড়ি থেকে পারফিউম তৈরি করে। আর ব্রোকেন ডাউন ইনটু হাই গ্রেড অফ চমন, ফুলের পাপড়ি প্রথম চাপেই হাই গ্রেড, খুব উন্নত মানের চমন নামে একটা পারফিউম তৈরি করে। অ্যান্ড লো গ্রেড অফ ফ্লাওয়ার অয়েল, আর কি হয়, ফ্লাওয়ার অয়েল বের হয় ওই যে প্রথম যে মেশিনে দেয় ওখান থেকে খুব হাই গ্রেড একটা পারফিউম বের হয়, আর পাশে যে বাই প্রোডাক্টটা বের হয় সেটা হলো ফ্লাওয়ার অয়েল, ফুলের তেল বের হয়। তাহলে 2টা প্রোডাক্ট বের হলো প্রথম মেশিনে। তো চমন তো ডাইরেক্ট প্যাকিং হয়ে যাবে, এটা বাজারে যাবে এই প্রোডাক্টটা। আর এই ফ্লাওয়ার অয়েলটা এটা কি করব, এইটা বলছে আর একটা মেশিন আছে, সেখানে নিয়ে এখান থেকেও কিছু রিফাইনিং করা যায়। দ্য ফ্লাওয়ার অয়েল ইজ দেন প্রসেস ইনটু এ লো গ্রেড পারফিউম, তার নাম হলো শোভন। ফ্লাওয়ার অয়েলটা নেক্সট আরেকটা মেশিনে নিয়ে সেখান থেকে কিছু লো গ্রেড পারফিউম বের করেছে, একটু দাম কম, মান কম, এটার নাম হলো শোভন। অ্যান্ড লোশন অফ বিউটি, তারপরে যে বাই প্রোডাক্টটা বের হয়েছে তার নাম হলো বিউটি লোশন। তো বিউটি লোশনও বিক্রি হয় বাজারে, একটু দাম কম। দ্য কোম্পানি ইউজ 10,000 কেজি অফ প্যাটেল লাস্ট মান্থ, গত মাসে 10,000 ফুলের পাপড়ি কিনেছিল, এই 10,000 কেজি ফুলের পাপড়ি দিয়ে পারফিউম তৈরি করেছিল। দ্য কস্ট ইন্ট্রোডিউসিং দ্য প্যাটেল ইনটু চমন অ্যান্ড ফ্লাওয়ার অয়েল, প্রথম যে মেশিনটা ছিল চমন এবং ফ্লাওয়ার অয়েল বের হয়েছিল সেইটা সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে যে প্রথম মেশিনের কথা। মেটেরিয়াল ইউজ হয়েছিল 4,50,000 টাকা, ডাইরেক্ট লেবার 2,70,000 টাকা, আর ইনডাইরেক্ট কস্ট ছিল 1,80,000 টাকা, সব মিলে 9 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এখন এই 9 লক্ষ টাকা কিন্তু জয়েন্ট কস্ট। এই জয়েন্ট কস্ট যখনই সেপারেশন হলো, চমন বের হলো আর ফ্লাওয়ার অয়েল বের হলো, কিন্তু ফ্লাওয়ার অয়েল তো কোনো প্রোডাক্ট না, এটাকে পুনরায় আবার ফার্দার প্রসেসিং করার পরে শোভন আর বিউটি লোশন বের হলো। তাহলে শোভন, বিউটি লোশন আর চমন এই 3টে প্রোডাক্ট, কিন্তু প্রথম প্রোডাক্টটা প্রথম চাপেই বেড়ে গেছে, আর দ্বিতীয় মেশিনে নিয়ে আবার শোভন এবং বিউটি লোশন তৈরি করতে হয়েছে। তবে এই শোভন আর বিউটি লোশন বের করার জন্য আবার আমাদের খরচ হয়েছে, সেই খরচটা কত? তো বলছে শোভন এবং বিউটির জন্য ব্যয় হয়েছিল, সেখানে আবার ডাইরেক্ট মেটেরিয়াল খরচ হয়েছিল 15,000 টাকার, লেবার খরচ হয়েছিল 30,000 টাকার, আর ইনডাইরেক্ট কস্ট খরচ হয়েছিল 15,000, সেইখানেও 60,000 টাকা ব্যয় হয়েছে। তো এই 60,000 টাকা দিয়ে 2টা প্রোডাক্ট তৈরি হয়েছিল। তো 2টা প্রোডাক্টের জন্য 60,000 টাকা জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট আগে আমরা বন্টন করব এই শোভন এবং বিউটি এই দুইজনের ভিতরে, আর তারপরে যাব চমনের সাথে। এখন চমন এবং বিউটি লোশন যেটা হয়েছে এখানেও তো আমাদের জয়েন্ট কস্ট রয়েছে 9 লাখ, এইটাই হলো চূড়ান্ত জয়েন্ট কস্ট, আর এটা হলো ফার্দার জয়েন্ট কস্ট 60,000 টাকা। আচ্ছা, এরপরে দেখেন কি কি তথ্য দিচ্ছে আমাদের। এই পর্যন্ত কি পরিমাণে উৎপাদন হয়েছে তাই বলছে টোটাল প্রোডাকশন ফর দ্য মান্থ উইথ নো ক্লোজিং ইনভেন্টরি, এখানে কোনো ক্লোজিং ইনভেন্টরি পড়ে নেই কিন্তু। তবে চমন উৎপাদন হয়েছে 250 লিটার, শোভন পাওয়া গেছে 500 লিটার, আর বিউটি লোশন 1250 লিটার। এই উৎপাদন হয়েছে, এগুলো বিক্রি হবে কি হবে তাদের রেট, সেইগুলো আবার দিচ্ছে এখানে। দ্য সেল প্রাইস অফ দ্য চমন 120 টাকা ফর 25 মিলি, 1000 মিলিলিটারে 1 লিটার হয়। তো 25 মিলিলিটারের দাম 120 টাকা, তাহলে 1 মিলিলিটারের দাম কত? এবার বলছে শোভন 30 টাকায় 25 মিলি পাওয়া যায়, বিউটি লোশন 3 টাকায় 25 মিলি পাওয়া যায়।
তাহলে আমরা সব 1 মিলির রেট বের করে ফেলবো। তাহলে 250 লিটারে কত হাজার মিলিলিটার হয়? 1000-এ যদি 1 লিটার হয়, 1000 দিয়ে গুণ করব, তাহলে মিলিলিটারে রূপান্তর করে ফেলবো, মিলিলিটারে রেট বের করে ফেলবো। যাক, এটা আমরা পরে করব, ওয়ার্কিং এর মধ্যে দেখাবো। কথা বলে কেন? স্যার অনেকে কথা বলতেছে স্যার, একটু দয়া করে দেখেন। হ্যাঁ, একটু দেখছি এটা। এর পুরো বই আলাদা করে হলো, এটা শুরু কোন থেকে পুরো দেখো। পেয়েছি এটা, এতগুলো তো চেক করতে হয়েছে। এবার আসেন, আমরা দামের ব্যাপারটা একটু আলোচনা করলাম, পরে আমি ওয়ার্কিং করার সময় এটা আরো ক্লিয়ার করে দেব। এবার আসেন, বিক্রি করার আগে কিছু খরচ হয়, প্যাকিং টেকিং করতে হয়, সেখানে দেখাচ্ছে কেউ ওই সিপি বোতল টোতল এগুলো ইউজ করতে হয়, তার জন্য ফার্দার কস্ট হয়েছে না? তাই বলছে চমনের ফার্দার কস্ট 2,10,000 টাকা, আর শোভনের ফার্দার কস্ট 4,80,000 টাকা, আর বিউটি লোশনের ফার্দার কস্ট 1,20,000 টাকা। এগুলো সব separation further cost. আচ্ছা, you are required to calculate the allocate the joint cost among the three product using the suitable sale value method. সেল ভ্যালু মেথডে এই জয়েন্ট কস্টগুলো বন্টন করেন। তো আমরা বন্টন করার জন্য প্রথমে একটু ওয়ার্কিং করে নিলাম যে ক্যালকুলেশন অফ সেল প্রাইস পার মিলিলিটার, মিলিলিটারে দেখাই দিলাম যে 120 টাকা যদি 25 মিলি পাওয়া যায়, 1 মিলির দাম 4 টাকা 80 পয়সা। শোভন 30 টাকা দিয়ে পাওয়া যায় 25 মিলি, তাহলে 1 মিলির দাম 1 টাকা 20 পয়সা। বিউটি 3 টাকায় পাওয়া যায় 25 মিলি, তাহলে 1 মিলির দাম 12 পয়সা। ক্যালকুলেশন অফ প্রোডাকশন অ্যাজ পার মিলিলিটার, আগে ছিল লিটারে, এবার মিলিলিটারে দেখাচ্ছি। চমন 250 লিটার, তাহলে কত মিলিলিটার? 2,50,000 মিলিলিটার। শোভন 500 লিটার, 1000 দিয়ে গুণ করলে 5 লক্ষ মিলিলিটার। বিউটি 1250 লিটার, তার মানে 12,50,000 মিলিলিটার। এইটা ওয়ার্কিং করে রাখছি। কিন্তু এখন আমরা কাজ করব কি, জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব। জয়েন্ট কস্ট কিন্তু দুইটা ছকে পেয়েছি, দ্বিতীয় ছক যেটা 60,000, এটা আগে বন্টন করতে হবে। তবে কার ভিতরে? এই শোভন আর বিউটির মধ্যে। আগে এটা বন্টন করে নেব, দেন তারপরে আমরা 9 লাখ টাকা বন্টন করব। সবাই একটু খেয়াল করি, লিখেছি অ্যালোকেশন অফ ফার্দার জয়েন্ট কস্ট, মানে পরে যে জয়েন্ট কস্টটা হয়েছে সেটা বিটুইন শোভন অ্যান্ড বিউটির মধ্যে। শোভন উৎপাদন হয়েছে 5 লক্ষ মিলিলিটার, আর বিউটি উৎপাদন হয়েছে 12,50,000 মিলিলিটার। এদের সেল প্রাইস কত? এই যে উপরে ওয়ার্কিং করে আসলাম, 1 টাকা 20 পয়সা আর 12 পয়সা। আচ্ছা, গুণ করেন তো, গুণ করলে গ্রোস সেল কত আসে? মোট বিক্রয় 6 লাখ আর 1,50,000। এই হলো গ্রোস ভ্যালু, গ্রোস সেল ভ্যালু। সেল ভ্যালু অনুযায়ী বন্টন করতে হবে। এনআরভি ফার্দার কস্ট দেওয়া রয়েছে। ফার্দার কস্ট আবার একটু প্রশ্ন দেখাই, এই দেখেন 4,80,000 আর 1,20,000। তো ফার্দার কস্টটা বাদ দেন, বাদ দিলে এনআরভি পেয়ে গেলাম। এনআরভি 1,50,000 টাকা। এখন 60,000 টাকা কিন্তু বন্টন করব আমরা প্রথমে এই দুইজনের ভিতরে, তাই না? তো 1,50,000 টাকা এনআরভি। এই 1,50,000 দিয়ে 1,20,000কে ভাগ করে 60,000 দিয়ে গুণ করলে 48,000 পাওয়া যাবে। এই 30,000কে 1,50,000 দিয়ে ভাগ করে 60,000 দিয়ে গুণ করলে 12,000 পাওয়া যাবে। 12,000 আর 48,000 তো 60,000, বাস দুইজনের ভিতরে বন্টন হয়ে গেছে 60,000। এবার আসেন অরিজিনাল জয়েন্ট কস্ট বন্টন করতেছি। টোটাল ফার্দার কস্ট আগে যে ছিল শোভনের 4,80,000, আর এর সাথে 48,000 টাকা নতুন করে আসলো, এটা ফার্দার কস্ট হিসেবে দেখাবো, যোগ করব। বিউটি লোশনে ছিল 1,20,000, তার সাথে আবার নতুন করে যোগ হবে 12,000, তাহলে 1,32,000। এই যে ফার্দার কস্ট করে রাখলাম না, এবার জয়েন্ট কস্ট অরিজিনাল 9 লাখ টাকা, ওইটা বন্টন হবে। চমন, শোভন, বিউটি, 3টে প্রোডাক্ট, রেট পার মিলি এটা গুণ করে বসাই দিলাম, দিয়ে গুণ করলাম। 12 লাখ, 6 লাখ, 1,50,000। ফার্দার কস্ট, একটু ফার্দার কস্ট দেখাই নিয়ে আসি।
এখানে চমনের ফার্দার কস্ট কিন্তু 2,10,000, আর শোভনের এই জায়গায় 4,80,000, আর ওখানে 48,000 টাকা আবার যোগ হয়েছে, 1,20,000 আরও 12 যোগ হয়েছে, এই যে 5,28,000 আর 1,32,000 ফার্দার কস্টগুলো। স্যার ওটা 48,000 এটা জয়েন্ট কস্ট না, ওটা ফার্দারে যোগ হলো কেন? হ্যাঁ, এটা হচ্ছে ফার্দার জয়েন্ট কস্ট, মানে পরে করে হয়েছিল। তো প্রথম যে শুরুতে জয়েন্ট কস্ট ছিল ওর পরে যা ঘটবে সব ফার্দার বলতে হবে, তাই 48কেও আমরা ফার্দার বলে দিলাম, কিন্তু ঠিক না? বন্টন করার সময় কি লিখেছিলাম দেখছেন? ফার্দার জয়েন্ট কস্ট। এবার ওই 48,000 টাকা আমরা এখানে লিখেছি টোটাল ফার্দার প্রসেসিং কস্ট, কিন্তু বুঝলেন? এই ফার্দার কস্ট বের করে দিলাম, সেপারেট কস্ট, তারপরে এবার ওই 9 লাখ টাকা বন্টন করতে পারবো। তো ফার্দার কস্টগুলো সব লিখলাম, লিখে গ্রোস সেল থেকে বাদ 28,000 টাকা এটা একটু বলেন তো, আর একটু মানে কোনটা কোনটা যোগ করে হয়েছে? কয় লাখ টাকা বললে? ওই 5,28,000 কীভাবে হয়েছে? হ্যাঁ, ওই যে ফার্দার কস্ট ছিল কত? 4,80,000, আর এখানে ভাগ করে কত পেয়েছি? 48,000 না? এই 48, তো 4,80,000 আর 48 যোগ করলে হয় 5,28,000, আর 1,20,000 আর এই 12 যোগ করলে 1,32,000, সেই ফার্দার কস্টে। ব্যাস, এখন আমরা এনআরবি পেয়ে গেলাম। স্যার এনআরবি ফুল মিলিংটা কি? নিট রিয়েলাইজেবল। এখন আমাদের এনআরবি যা হয়েছে 10,80,000, এইটা কি করব? 9 লাখ ভাগ করতে হবে না? তাই সেই 9 লক্ষ করে ভাগ করলাম 10,80,000 দিয়ে, গুণ করলাম 9,90,000 দিয়ে। যদি কেউ এরকম করে 9,90,000 ভাগ 10,80,000 গুণ 9 লাখ টাকা, তাহলে উত্তরে একই আসবে। আবার এই 72,000 ভাগ 10,80,000 গুণ 9 লাখ, তাতে 60,000 টাকা বের হবে। 18,000 ভাগ 10,80,000 গুণ 9 লাখ, তাতে 15,000 টাকা বের হবে। আমি এই নিচে ভাগ করে করে দিছি। বাস, জয়েন্ট কস্ট অ্যালোকেশন হয়ে গেল, অঙ্ক শেষ। হ্যাঁ স্যার বলেন। 48,000 টাকা এই যে ফার্দার জয়েন্ট কস্ট এইখান থেকে আসছিল। আরেকজন লেডিস 60,000 টাকার কাজটা আগে কেন করলাম? 90,000 টাকা 9 লাখ টাকার কাজটা কেন পরে করলাম? জয়েন্ট কস্ট এটাই তো বারবার বলতেছি, 9 লাখ হচ্ছে অরিজিনাল জয়েন্ট কস্ট, আর ওই জয়েন্ট কস্টটা ভাগ করার জন্য আমাদের এই ফার্দার জয়েন্ট কস্টটা আগে বন্টন করে নিতে হয়। 9 লাখের পরে যা ঘটবে এটা তো জয়েন্ট কস্ট, এটা আগে বন্টন করে নেবেন, বন্টন করে নিয়ে তারপরে তাই 9 লাখ ভাগ করবেন। স্যার মিউট করে দেন। হ্যাঁ, কেসে মিউট করে দেবো? স্যার এড হতে পারছে না। জয়েন্ট কস্টের এটা একটু বলবো। 8,25,000 জয়েন্ট কস্ট। কত হতো জয়েন্ট কস্ট? 8,25,000। কিভাবে আসলো একটু ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটর ধরেন। এই 9,90,000 ভাগ 10,80,000 গুণ 9 লাখ, দেখেন তো 8,25,000 বেরোয় কিনা? নিচে আমি ক্যালকুলেশন করেও দিছি। স্যার এই ঠিক আছে ঘরের স্যার, এই এগুলো ঠিক শেয়ার অফ আছে। জয়েন্ট কস্ট ঘরের 9 লাখ আর এই যে উপরের টেবিলের 60,000, এগুলো শুরুতে পাবো কোথায়? ও, এই শুরুতে প্রস্তুতি দেওয়া রয়েছে, এই যে এই দুটো স্যার টেবিল, পাইছি। এই 9 লাখ আর এই 60,000। আচ্ছা স্যার, ধন্যবাদ। হ্যাঁ, স্যার এই অঙ্কটা আসলে অনেক বড়, কিন্তু অঙ্কটা আগে প্রশ্নটা বুঝতে হইব স্যার, তাহলে ওই সবকিছু বোঝা সম্ভব। কারণ এরা প্রশ্ন আগে ভালো বোঝে নাই, যে কারণে বোঝাইলে স্যার বুঝেন না, আমি তো অঙ্ক প্রস্তুত অনেক সুন্দর করে বাংলা বলে বলে দিছি। এরপরে যদি না বোঝেন তাহলে আমার ওই এটা রেকর্ডটা সারাদিন শুনবেন, তাহলে বুঝে ফেলবেন। স্যার। না স্যার আর ভালোভাবে সময় বুঝছি নষ্ট স্যার। করেন না, আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে। এই সবাই বুঝতে পারছেন না? এবার ইনকাম স্টেটমেন্টে যাই। হ্যাঁ, স্যার বুঝতে পারছি স্যার, সামনে দিয়ে স্যার এগিয়ে যান স্যার। ইনকাম স্টেটমেন্টে আসেন। ইনকাম স্টেটমেন্টে আমাদের সেল, এখন সেল হয়েছে এখানে 12 লাখ, 6 লাখ আর 1.5 লাখ, এটা লিখলাম প্রথমে। সেখান থেকে বাদ দিব জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট। তো ফার্দার কস্টটা এখানে কোনো সেলিং খরচ নেই, ফার্দার কস্টটা আগে বাদ দিয়ে দিছি। তারপর জয়েন্ট কস্ট ওই একসাথেই করেছি, কস্ট দুটো এক জায়গায় করেছি, জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট দুটো এক জায়গায় করে টোটাল কস্ট হয়েছে।
সেল থেকে টোটাল কস্ট বাদ দিয়ে দিলে বাস গ্রোস মার্জিন, গ্রোস প্রফিট হয়েছে এই 1,65,000, অনলি 12,000 আর অনলি 3,000, এই মোট 1,80,000 টাকা লাভ হয়েছে। অঙ্ক শেষ। ইনকাম স্টেটমেন্ট। স্যার কতগুলো ডাইরেক্ট বাদ দিল না স্যার? দুইজনের কথা আমি কিছুই বুঝিনি, কি হয়েছে লেডিস আগে স্যার বলেন। কস্ট আমি ডাইরেক্ট বাদ দিলে হয় না স্যার? জয়েন্ট কস্ট ফার্দার কস্ট একসাথে যোগ না করে? না, বাদ দিলে হয় না, বাদ দিলে অনুপাত হয় না। আমি যেভাবে বাদ দিছি এটা আপনি বুঝতে পারছেন কিনা তাই বলেন। যেভাবে করতে হবে ঠিক সেভাবে, আমি যেভাবে করি সেভাবে করবেন, কিন্তু কোনো মাতবাড়ি চলবে না এখানে। জি স্যার। হ্যাঁ স্যার এ অংশ দুইটা যোগ করবো আর এ থেকে বি সুন্দর করে বুঝাই দেওয়া আছে স্যার বইয়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আসে নেফাত সাহেব যেন কি এটা বলেছে বুঝিনি স্যার। ওই যে আপনার শুধু দুইটার কেন ফার্দার কস্ট বের করলাম স্যার? ফার্দার জয়েন্ট কস্ট আরেকটা ওই যে ওই সময়টাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বুঝতে পেরেছি আপনার কথা। না, এখানে আসলে তো দুইটা প্রোডাক্ট পরে ফার্দার হয়েছিল, শোভন আর বিউটি। সমন তো আগেই বেরোয় গেছে, বলছিলাম না, সমন যখনই প্রথম মেশিনে বেরোয় গেল ওটাই কিন্তু আর কোনো ফার্দার করা লাগেনি, ওটা কিন্তু আলাদা বোতলজাত হয়ে গেছে। এখন শুধু মার্কেটিংয়ে যে খরচ হয়েছে 2,10,000 টাকা ফার্দার কস্ট। আর এই লোশন, এই যে লোশন নিয়ে, এই যে ফ্লাওয়ার অয়েল নিয়ে বিউটি লোশন আর হচ্ছে শোভন তৈরি করেছি পরে, তখন আবার একটু আমাদের খরচ হয়েছে, জয়েন্ট কস্ট হয়েছে, তাই ওটা ফার্দার জয়েন্ট কস্ট বলেছি। আচ্ছা, এটা আশা করি সবাই বুঝতে পারছে। সময় নষ্ট না করে আমরা যাই সামনে। এরপরে 11 নম্বর অঙ্কটাও সেম অঙ্ক ছিল, ওইটা 18 সালে আসছিল। হ্যাঁ, ওই নামও ঠিক ছিল, শুধু ফিগার চেঞ্জ করেছিল, 9 লাখের জায়গায় 6 লাখ, আর ওই 60,000-এর জায়গায় 40,000, আর মূল্য প্রাইসটা সবই ঠিক আছে। ওই ফার্দার কস্টটা একটু পরিবর্তন করেছিল ফিগার, এছাড়া ফিগার ছাড়া আর কিছু পরিবর্তন করিনি। প্রশ্নে কাঠামো টাঠামো সব ঠিক ছিল। তাহলে পারবে না? জি স্যার। এখন আসেন বাই প্রোডাক্টে চলে আসলাম। বাই প্রোডাক্ট জয়েন্ট প্রোডাক্ট আসলে তেমন কোনো পার্থক্য নেই, একই অঙ্ক একই নিয়ম, শুধু এখানে প্রোডাক্টের ওই বাই প্রোডাক্টের একটা নাম আলাদা থাকবে, ওর জন্য একটু কলামটা একটু আলাদা করে লিখবো, এই ছাড়া আর কিছুই না। দ্য নিউ কেমিক্যাল কোম্পানি প্রডিউস 2 মেইন প্রোডাক্ট এ অ্যান্ড বি। দুইটা মেইন প্রোডাক্ট তৈরি করে, তাদের নাম হলো এ আর বি, অ্যান্ড 2 বাই প্রোডাক্ট, আর দুইটা বাই প্রোডাক্ট বের হয় সেখান থেকে, তাদের নাম হলো এক্স এবং ওয়াই। এই মোট 4টা প্রোডাক্ট। প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি অ্যান্ড প্রোডাক্ট এক্স রিকোয়ার ফার্দার প্রসেসিং। 3টে প্রোডাক্ট ফার্দার প্রসেসিং করা লাগে, প্রোডাক্ট ওয়াই ফার্দার প্রসেসিং করা লাগে না, যেখান থেকে বের হয় ওখান থেকে সরাসরি বিক্রি হয়ে যায়, ফার্দার প্রসেসিং দরকার হয় না। দ্য মার্কেট প্রাইস পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট এ, এর মার্কেট প্রাইস 75 টাকা, বির মার্কেট প্রাইস 48 টাকা, এক্স এর মার্কেট প্রাইস 9 টাকা, ওয়াই এর মার্কেট প্রাইস 6 টাকা। মার্কেট প্রাইসগুলো সব দেওয়া আছে। এবার আসেন প্রফিট অন সেল। বিক্রয়ের উপরে প্রফিট 30%, 25%, 20%, 15%, 4টা পার্সেন্টেজ বলা হলো। বলেন তো কোন মেথডে বন্টন করতে হবে? গ্রোস মার্জিন রেট মেথডে বন্টন করতে হবে। কীভাবে বুঝলাম? ওই যে গ্রোস প্রফিটের রেট দেওয়া রয়েছে, তাই বুঝতে পারছেন? এই পার্সেন্টেজ দেওয়া থাকলেই বুঝতে পারবেন যে কোন মেথডে আমাদের বন্টন করতে বলছে তারা। এখন 30% তো এর গ্রোস প্রফিট, বির হচ্ছে 25%, সি এক্স এর হচ্ছে 20%, ওয়াই এর হচ্ছে 15% রেসপেক্টিভলি পর্যায়ক্রমে দেওয়া হলো। ডিউরিং এ পিরিয়ড দ্য জয়েন্ট কস্ট অফ দ্য প্রোডাক্ট ওয়ার অ্যাজ ফলো। জয়েন্ট কস্টগুলো নিচে দেওয়া হলো। মেটেরিয়াল 2,88,000 টাকা, লেবার 67,520 টাকা, ওভারহেড 31,300 টাকা। এগুলো সব যোগ করবেন, যোগ করলে জয়েন্ট কস্ট বেরিয়ে আসবে। কস্ট অফ ফার্দার প্রসেসিং ডিউরিং সেম পিরিয়ড, ওই সেম পিরিয়ডে ফার্দার প্রসেসিং হয়েছিল। এখানে 3টে প্রোডাক্ট লেখা কেন? উপরে বলেছিল এ, বি এবং এক্স ফার্দার প্রসেসিং করা লাগে, প্রয়োজন হয়, আর ওয়াই কিন্তু ফার্দার প্রসেসিং করার প্রয়োজন হয় না, এই জন্য 3টে দেওয়া হয়েছে এখানে। ক্লিয়ার?
এখন ফার্দার প্রসেসিংয়ের কস্টগুলো যোগ করা নেই, যোগ করা থাকলে আমাদের সুবিধা হয় যে আমাদের পরে আর ওয়ার্কিং করা লাগে না। এখানে যদি যোগ করা থাকতো প্রশ্নে তাহলে আর আমাদের ওয়ার্কিং করা লাগতো না। এখন যোগ করা নেই বলেই আমাদের একটা ওয়ার্কিং দেখাতে হবে, কারণ এটা তো যোগ করে দেওয়া লাগবে। এখন বলছে 5000 ইউনিট অফ এ, 4000 ইউনিট অফ বি, 1500 ইউনিট অফ এক্স, 1200 ইউনিট অফ ওয়াই ওয়ার প্রডিউস ডিউরিং দ্য পিরিয়ড। এই পিরিয়ডে উৎপাদন হয়েছিল এগুলো। সেল যখন দেখাবো তখন এই 5000-এর সাথে ওই 75 টাকা, এই 4000-এর সাথে এই 48 টাকা, এই 1500-র সাথে 9 টাকা, এই 1200-র সাথে 6 টাকা, এভাবে আমরা সেল রেভিনিউ দেখাবো। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স হুইচ ওয়ার অ্যাপরশনেট, বন্টন করতে হবে 3/7, 2/7, 1/7, 1/7 রেসপেক্টিভলি পর্যায়ক্রমে। দ্য অ্যামাউন্ট টু টাকা 5600। দেখেন তাহলে 5600 টাকা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এই 5600 ভাগ করতে হবে, ভাগ করে 4টা ডিপার্টমেন্টের ভিতরে দিতে হবে। কীভাবে ভাগ করব? 7 ভাগ করতে হবে। 7 8 56, প্রতি ভাগে 800 করে আসবে। প্রথম ডিপার্টমেন্ট এতে যাবে 3 ভাগ, 3 8 2400 টাকা। বিতে যাবে 2 ভাগ, 8 2 গুণে 1600 টাকা। সিতে যাবে, এক্সে যাবে 1 ভাগ, 8 একে 800 টাকা আর 800 টাকা। তাহলে ভাগ হয়ে গেল 3 8 2400, 1600, 800, 800। সেলিং খরচ কিন্তু বললো যে 5600 সেলিং খরচ এইভাবে ভাগ করবা। হ্যাঁ, আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করবো তখন ভাগ করে দিব। শো হাউ ইউ উড অ্যাপরশন জয়েন্ট কস্ট, দেখাও জয়েন্ট কস্টটা কীভাবে বন্টন করবে এবং কত টাকা পাবে। অ্যান্ড প্রিপেয়ার অলসো কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও দেখাও। 2টা রিকোয়ারমেন্ট বলেছে, 2টা রিকোয়ারমেন্ট করবো। ব্যাস, অঙ্ক কিন্তু এইটুক। এখন রিকোয়ারমেন্ট শুরু করলাম। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, তার আগে আমরা ওয়ার্কিংটা করে নিচ্ছি যে আসলে জয়েন্ট কস্ট যে হয়েছিল এখানে বলছে 3টে, ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, এগুলো তো যোগ করা নেই, তো যোগ করে দিতে হবে। জয়েন্ট কস্ট টোটাল বানাবো। আর ফার্দার কস্ট তো যোগ করা নেই, সেটাও যোগ করবো। তাহলে এই 2টো ওয়ার্কিংটাকে করে নিই। 2টো ওয়ার্কিং করলাম। টোটাল জয়েন্ট কস্ট, ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড, এই 3,06,820। আর টোটাল ফার্দার কস্ট এ, বি এবং এক্স প্রোডাক্টের 3টা ওই শখ কপি করে নিয়ে এসে এখানে যোগ করলাম। 62,800, 45,200 এবং 3000। এই হচ্ছে আমাদের ওয়ার্কিং। এবার আমাদের অঙ্ক শুরু। রিকোয়ারমেন্ট, প্রথমে অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট কোন মেথডে করতে হবে? এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, গ্রোস মার্জিন রেট মেথডে চলে আসব। এই মেথডের নিয়ম হচ্ছে প্রথমে সেল লিখতে হয়। তো সেল ইউনিটের সংখ্যা এবং রেট দেওয়া ছিল, তো ইউনিটের সাথে রেট গুণ করলাম, তাহলে গ্রোস সেল পেয়ে গেলাম। গ্রোস সেল 3,75,000, 1,92,000, 13,500 এবং 7,200। গ্র্যান্ড টোটালও যোগ করে দিছি একসাথে, 5,87,700। আচ্ছা, এবার এখান থেকে গ্রোস প্রফিট বাদ যাবে। এ থেকে বাদ যাবে 30%। 3,75,000 লেখেন, তার সাথে 30% গুণ করেন, দেখেন 1,12,500 আসছে কিনা। তারপরে লেখেন 1,92,000 টাকা। দ্বিতীয় 2 নম্বর বিতে 25% করেন, 48,000 টাকা বের হবে। এবার এক্স ডিপার্টমেন্ট 13,500 টাকা সেল, তার উপরে 20% গুণ করেন, 2700 টাকা আসবে। তারপরে ওয়াই ডিপার্টমেন্ট 7,200, তার উপরে 15% গুণ করেন, তাহলে 1,080 টাকা বের হবে। গ্রোস প্রফিট বাদ দিয়ে দেন, টোটাল কস্ট অফ সেল বেড়ে আসবে। কস্ট অফ সেল থেকে আমরা সেলিং থাকলে সেলিং বাদ দিব, সেলিং না থাকলে ফার্দার কস্ট বাদ দিব। এখন সেলিং আছে কত টাকা? 5,600 টাকা। 7 ভাগ হবে, 7 ভাগে 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। তো 2400, 1600, 800, 2400, 1600, 800, 800 সব মিলে 5600 টাকা। মাইনাস করার পরে কস্ট অফ সেল পেয়ে গেলাম। তো এইখান থেকে আবার বাদ দেবো আমরা ফার্দার কস্ট। এখন ফার্দার কস্ট যোগ করেছিলাম ওই ওয়ার্কিং নাম্বার 2তে, এই 62,800, 45,200 এবং 3000, ওগুলো সব বসিয়ে দিলাম। একটা লাস্টে ওয়াইতে ফার্দার কস্ট নেই কেন? কি মনে কোনো প্রশ্ন জাগে না? কেন ফার্দার কস্ট নেই?
ফার্দার কস্ট তো ওরা বলেই দিছিল। হ্যাঁ, প্রশ্নে বলা ছিল ওয়াইতে কোনো ফার্দার কস্ট লাগবে না, তাই আমাদের এখানে নেই। আচ্ছা, এখন ফার্দার কস্ট বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে তাই হবে জয়েন্ট কস্ট। তো এখন জয়েন্ট কস্টগুলো যোগ করে দেখতে হবে, যোগ করে মেলানোর জন্যই মূলত গ্র্যান্ড টোটালটা দেওয়া। এখন টোটাল দেখি 3,06,820 আর ওয়ার্কিং নাম্বারে 1, টোটাল জয়েন্ট কস্ট 3,06,820 মিলেছে? যদি মিলে যায় তাহলে তো অঙ্ক হয়ে গেছে। যদি না মেলে তাহলে কি কান্নাকাটি করবেন? না, আবারও ভাগ করতে হবে, তখন ফার্দার প্রসেস ফার্দার জয়েন্ট অ্যালোকেটেড করে নেবেন। ব্যাস, পুনরায় আবার ভাগ করবেন জয়েন্ট কস্ট নিচেই, রিজার্ভ কস্ট মেথড হয়ে যাবে অথবা রিভাইজ কস্ট মেথড, পুনরায় আবার কস্ট অ্যালোকেশন করা হবে। না মিললেও সমস্যা নেই, পরে আবার বন্টন করে নিলে মিলে যাবে। সবাই বুঝতে পারছে? অঙ্কটা অনেক সহজ অঙ্ক, এই অঙ্ক অনেক জায়গায় রয়েছে, এখানে এই অঙ্কটা আসার মতো। ফার্দার কস্টের টাকাটা কোথায়? ফার্দার কস্টের টাকাটা এই যে এই এ বি সি এ বি এক্স, এগুলো আমরা জয়েন্ট এই যে ওয়ার্কিং নাম্বার 2 করেছি ফার্দার কস্ট, ঠিক আছে না স্যার? এটা কি আমরা মার্কেট ভ্যালু মেথডে করছি স্যার? না, গ্রোস মার্জিন রেট মেথডে করেছি। ওই 6 নম্বর, ওইটা কি মার্কেট ভ্যালুর মধ্যে পড়ে না? হ্যাঁ, এটা আমরা মার্কেট ভ্যালুর মধ্যে, কারণ কি মার্কেট ভ্যালুর মধ্যেই তো 6টা মেথড রয়ে গেছে, এটা মার্কেট ভ্যালুর মধ্যে পড়ে। একবার লাস্ট যে 6 নম্বর মেথড সেটা হচ্ছে, আর 7 নম্বরে কি রিভাইজ কস্ট মেথড। যদি এখানে না মিলতো তাহলে পুনরায় বন্টন করতাম না, ওইটা হয়ে যেত আমাদের রিভাইজ কস্ট মেথড। এরপর ইনকাম স্টেটমেন্টে চলে আসেন, ওই রকম সেল ফার্দার কস্ট দিতে না করতে এটা কোথায় দেওয়া আছে একটু দেখাইলে ভালো ছিল স্যার। হ্যাঁ, আমি কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম, এই যে প্রোডাক্ট এ বি সি, এখান থেকে দেখেন প্রোডাক্ট এ বি এক্স রিকোয়ার্ড ফার্দার প্রসেসিং, এখানে কি কোনো ওয়াই ছিল? এখানেই বলেছিলাম যে ওয়াইতে কোনো ফার্দার প্রসেসিং নেই, এই জন্য এটা বলে দিচ্ছে। আবার ছকের মধ্যেও দেখেন ওয়াইয়ের কোনো ঘর নেই, আছে ঘর? জি স্যার। ওয়াইয়ের কোনো এখানে কলাম রাখিনি, তার মানে ফার্দার প্রসেসিং ওয়াইতে নেই। বুঝতে পারছি স্যার। এখন ইনকাম স্টেটমেন্ট আসেন, ওই ইনকাম স্টেটমেন্ট তো একই কাজ করবেন, সেল লিখবেন আগে, সেল থেকে এবার বাদ দিবেন, কি কি বাদ দেবেন? জয়েন্ট কস্ট বাদ দিবেন, ফার্দার কস্ট বাদ দিবেন। আচ্ছা, তাই আমি লিখলাম এখানে জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট, এই দুটো কস্ট বাদ দিলেন। বাদ দিলে গ্রোস প্রফিট, এখান থেকে অপারেটিং খরচ আছে একটা, অ্যাডমিন সেলিং, ওই যে 2400, ওই 1600, 800, 800, ওগুলো তো সেলিং খরচ, তো সেলিং বাদ দিলে নিট প্রফিট। ইনকাম স্টেটমেন্টটা একটু স্টেপ অনুযায়ী করে দিলাম ধারাবাহিকভাবে, সেলিং খরচ ছিল তাই। এবার আসেন নেক্সট 2 নম্বর, দ্য মিল্লাত কোম্পানি প্রডিউস দ্য 2 মেইন প্রোডাক্ট, তাদের নাম হলো এ আর বি, আর 2 বাই প্রোডাক্ট এক্স এবং ওয়াই। প্রোডাক্ট এ বি এক্স রিকোয়ার্ড ফার্দার প্রসেসিং, এখানে বলছে এ বি এবং এক্স ফার্দার প্রসেসিং করতে হবে, কিন্তু ওয়াইতে কোনো ফার্দার প্রসেসিং নেই। আচ্ছা, অঙ্কটা মনে হচ্ছে একই না? জি স্যার, একই রকম কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, পার্থক্য অল্প একটু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওই সেলিং খরচটা 5,600 জায়গায় কত লেখা? 15,680 টাকা, তাই না? জি স্যার। হ্যাঁ, এই ছাড়া আর কোনো পার্থক্য বেশি কিছু নেই, অঙ্ক সেম। তাহলে 1 আর 2 অবশ্যই পারার কথা। 7 ভাগে 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ 1 ভাগ কি হবে এটাও তো দেখাইছি। এই যে জয়েন্ট কস্টও মিলে গেছে, হ্যাঁ একই অঙ্ক সেম, 1 2 পারবেন। এবার আসেন 20 সালে আসছিল 3 নম্বর অঙ্কটা, এ অ্যান্ড বি আর জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড সি এবং ডি বাই প্রোডাক্ট। দ্য ফলোইং পার্টিকুলার্স, এখানে আছে সেল প্রাইস অ্যাট সেপারেশন পয়েন্ট, যখনই জয়েন্ট কস্ট সেপারেট হয়ে যাবে, জয়েন্ট প্রোডাক্টটা ফার্দার মানে বিভিন্ন প্রোডাক্টে মেইন প্রোডাক্ট আর বাই প্রোডাক্টে রূপান্তর হয়ে যাবে, বলছে ওই মুহূর্তে কোনো খরচ না করেই কারখানার থেকে যদি আমি সেল করি অ্যাট সেপারেশন পয়েন্ট 40 টাকায় বিক্রি হবে,
64, 12 এবং 10 টাকা করে, তখন দাম কম। আর আফটার ফার্দার প্রসেসিং এর পরে, ফিনিশিং করার পরে যদি বিক্রি করি, তাহলে সেই 40 টাকার পণ্য 60 টাকা বিক্রি হবে, 64 টাকার পণ্য 120 টাকা বিক্রি করা যাবে, 12 টাকার পণ্য 28 টাকা বিক্রি করা যাবে, 10 টাকার পণ্য 16 টাকা বিক্রি করা যাবে। তাহলে ফার্দার প্রসেসিং করা ভালো, আন্দাজে বলবো এরকম ভালো মন্দ না। এখন ফার্দার প্রসেসিং কত খরচ হয়েছে সেটাও তো দেখার দরকার আছে, খরচও তো বেশি হতে পারে। সেটা বলছে কস্ট অফ ফার্দার প্রসেসিং ৭৬,৪০০, ১,৩৬,৪০০, ২২,৩০০, ৫,২০০, এগুলো সব ফার্দার প্রসেসিং কস্ট হয়েছে সেপারেশনের পরে। প্রফিট অ্যাট সেপারেশন পয়েন্ট, প্রফিট সেলের উপরে 25%, 20%, 20%, 15%, তাহলে গ্রোস মার্জিন রেট মেথড অনুযায়ী, সেল ভ্যালু অনুযায়ী, সেল মেথড অনুযায়ী আমরা এখন এটা বন্টন করতে পারবো, তাই না? কিন্তু আমাদের কি করতে বলবে দেখেন নিচেই, ডিউরিং দ্য পিরিয়ড ৪,০০০ ইউনিট এ, ৩,০০০ ইউনিট অফ বি, ১৫০০ ইউনিট অফ সি, ১,০০০ ইউনিট অফ ডি আর প্রডিউস, এই উৎপাদন হয়েছিল। দ্য জয়েন্ট কস্ট অফ প্রোডাক্ট আইটেম ইজ ২,৮৬,৪০০ টাকা। এই হলো জয়েন্ট কস্ট, এই কস্টে আমাদের বন্টন করতে হবে। কনসিডার, বিবেচনা করো, সেলিং এক্সপেন্স অ্যাট 5% অন সেল, বিক্রয়ের উপরে সেলিং খরচ 5% করে হবে। অ্যালোকেট দ্য জয়েন্ট কস্ট অ্যান্ড অলসো শো হুইচ কেস ফার্দার প্রসেসিং ইজ প্রফিটেবল। জয়েন্ট কস্ট অ্যালোকেশন করবে, পাশাপাশি এবার দেখাবে যে কোন আইটেমটা, কোন প্রোডাক্টটা ফার্দার প্রসেসিং করলে লাভ হবে আর কোন প্রোডাক্টটা ফার্দার প্রসেসিং করলে লাভ হবে না বা কম হবে বা লস হবে, এইগুলো দেখাতে হবে। তাহলে জয়েন্ট কস্ট অ্যালোকেশন আগে করে নিই, তারপরে যে এই দেখাবো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করব, যে আসলে ফার্দার প্রসেসিংয়ের পরে তো রেট বেশি হচ্ছে, ঠিক আছে, সেখানে কি লাভ হচ্ছে কি না, কারণ ফার্দার প্রসেসিং কস্টও তো কম না, ভালোই কস্ট, সেটাও দেখাবো। তা দুটো পার্ট করাবো। প্রথমে আসেন স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। প্রথমে সেল লিখলাম, সেল সেপারেশন পয়েন্টে আফটার ফার্দার প্রসেসিংয়ে কত আসলো, ৪,০০০ ইউনিট ৬০ টাকা, ৩,০০০ ইউনিট বা ১২০ টাকা, ১৫০০ ইউনিট ২৮ টাকা এবং ১,০০০ ইউনিট ১৬ টাকা। এই যে সেলস রেভিনিউ গ্র্যান্ড টোটালও দেখাই দিচ্ছি এখানে। এখান থেকে এস্টিমেটেড প্রফিট, গ্রোস প্রফিটগুলো বাদ দেন সেলের উপরে। এই 2,40,000 উপরে 25%, 3,60,000 উপরে, 42,000 উপরে এবং 16,000-এর সাথে সব গ্রোস প্রফিট বাদ দিয়ে দিলাম, দিলে কস্ট অফ সেল। এখান থেকে সেলিং খরচ আছে, সেলিং খরচটা বাদ দিয়ে দিলাম। সেলিং খরচ বাদ দিলে কস্ট অফ গুড সোল্ড, এখানে কস্ট অফ সেল পাওয়া গেছে। তাহলে কস্ট অফ গুড সোল্ড কত হলো, 1,68,000, 2,70,000, এর মধ্যে আছে ফার্দার কস্ট বাদ দিতে হবে। অ্যান্ড ফার্দার কস্ট সবাই আলাদা করে দেওয়া ছিল, এরা যোগ করা লাগেনি। এই যে ফার্দার কস্ট, এগুলো সব নিয়ে এসে মাইনাস করে দেন। মাইনাস করে দিলে থাকবে এবার জয়েন্ট কস্ট, অ্যাপোর্শন অফ জয়েন্ট কস্ট। এখানে দেখলাম জয়েন্ট কস্টটা মিলেনি, 2,42,000 হয়েছে, কিন্তু আমাদের তো 2,86,400 হওয়ার কথা। তাহলে অ্যাপোর্শন লিখে রাখলাম, রেশিও এবার নতুন করে বন্টন করা হলো। 2,86,400 টাকা নিচে লিখলাম, লিখে ভাগ করতেছি। 2,86,400-কে 2,42,000 ভাগ করে প্রথমে 91,600 গুণ করেছি, 1,08,406 টাকা বের হয়েছে। দ্বিতীয় 1,33,600 গুণ করেছি, 1,58,112 টাকা বের হয়েছে। এভাবে আমাদের জয়েন্ট কস্ট মিলে গেছে 2,86,400 টাকা। এই হলো অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। স্যার বলেন। স্যার ওই যে 60 টাকা দিয়ে গুণ হয়েছে, 40 টাকা দিয়ে হলো না কেন স্যার? ও, এই যে আপনার এই প্রথমে এই প্রাইসটা, জি স্যার, সেপারেশন পয়েন্টে যদি হতো তাহলে ফার্দার কস্টে দেখাতে পারতাম না। এই জন্য আমরা আছে আফটার ফার্দার প্রসেসিংয়ের পরে দেখাইছি। তাহলে জয়েন্ট কস্টটা বের করতে আমাদের সুবিধা হয়েছে, সেলিং খরচটা সব বাদ দিয়ে, ফার্দার কস্টটা বাদ দিয়ে।
স্যার এখানে আমরা গ্রোস মার্জিন মেথড করলাম না কেন, ওইটা তো রিভার্স করলাম। আগে এটা না, বলবো কিভাবে যে মিলে না? গ্রোস মার্জিন রেটই তো করেছি। গ্রোস মার্জিন রেট করার পরে যখন মেলে না তখন আছে রিভার্স কস্ট মেথড করতে হয়, লাস্টে ওইটু ভাগ করা। এই এখানে আমাদের মেলেনি, 2,42,000 হয়েছে, তাহলে তো হবে না, 2,86,000 বানাতে হবে। তাই আরেকটা লাইন, গ্রস মার্জিন না স্যার? আরেকটা কাজ করলাম, বাস ওইটা হয়ে গেল, রিভার্স কস্ট মেথড হয়ে গেল। কি হচ্ছে? এখন আসেন আমাদের যে কাজটা কম্পারেবল, এখানে দুইটা ইনকাম স্টেটমেন্ট দেখাবো, তুলনামূলক দুটো ইনকাম স্টেটমেন্ট। প্রথমে কি কোনো সমস্যা আছে নাকি? না স্যার কোনো সমস্যা নাই, আর 14 মিনিট বাকি আছে, তাহলে ক্লাস শেষ। কেন একটা সাউন্ড হচ্ছে? আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে আফটার সেপারেশন পয়েন্টে 60 টাকা, তারপরে 120 টাকা, এরপরে 28 টাকা আর 16 টাকা করে, যে বড় রেটটা। এখানে যে সেল প্রাইসটা দেখাইছিলাম ফাদ, এই যে উপরের থেকে নিয়ে আসলাম, নিয়ে এখানে বসালাম। বসানোর পরে যেটা স্প্লিট অফ পয়েন্টের রেট 40 টাকা 64 টাকা, এটা তুলনা করার জন্য নিচেই লিখেছি। এই যে 4000 গুণন 40, 3000 গুণন 64, 1500 গুণন 12 টাকা, 1000 গুণন 10 টাকা। এবার আসেন নিচে আমরা স্প্লিট অফ পয়েন্টের সেল আর এটা আফটার ফার্দার প্রসেসিংয়ের পরে সেল, এই দুইটা সেলের ভিতরে বিয়োগ করেন। বিয়োগ করলে তুলনামূলক আমাদের ইনকাম কতটুকু ইনক্রিজ হয়েছে পাওয়া যাবে। তাহলে ইনক্রিজ ইন সেল, সেল বাড়ছে 80,000 টাকা, 1,68,000 টাকা, তারপর 24,000 টাকা, এরপর 6,000 টাকা। এ হলো আমাদের বিক্রয় বৃদ্ধি পেয়েছে পরে বিক্রি করে ফার্দার প্রসেসিংয়ের পরে। কিন্তু ফার্দার প্রসেসিংয়ের পরে খরচ কী কী হয়েছে দেখেন। ফার্দার প্রসেসিং কষ্ট হয়েছে প্রথমটা 76,400, 1,36,400, 22,300, 5,200। এরপরে সেলিং খরচ হয়েছে আবার। যদি সেপারেশন পয়েন্ট স্প্লিট অফ পয়েন্টে বিক্রি হতো তাহলে তো আর আমাদের মার্কেটে যাওয়া লাগতো না, মার্কেটে না গেলে তো সেলিং খরচ হইতো না। কিন্তু এখানে তো আমাদের সেলিং খরচ হয়েছে। তো সেলিং খরচ কত? 5% করে সেলসের উপরে গুণ করেছি। এই 2,40,000-এর 5% 12,000 হয়, 18,000 হয়, 2100 এবং 800। এখন ব্যয় কত? 76 আর এই 12, 88,400 যোগ করেন। 1,36,400 আর 18, 1,54,400। তারপরে এটা 24,400, এই 6,000 টাকা। এইগুলো তো আমাদের ব্যয়। আয় বাড়ছে 80,000, ব্যয় বাড়ছে 88,400। তাহলে কি লাভ হলো না লস হলো? লস হয়ে গেছে প্রথমটা। দ্বিতীয়টা কি হয়েছে? 13,600 টাকা লাভ হয়েছে। তৃতীয়টা কি হয়েছে? লস হয়েছে। লাস্টেরটা লাভ লস কিছুই হয়নি। তা কিছু হয়নি, তার কষ্ট করবো কি জন্য? ওটাও তো স্প্লিট অফ পয়েন্টে বিক্রি করে দিলে ভালো হতো। তার মানে লসের কাতারে পড়ে যাবে ওটাও। একটা শুধুমাত্র কেস 2 নম্বর, এই বি প্রোডাক্টটা ফার্দার প্রসেসিং করে লাভ আছে, আর বাকিগুলো ফার্দার প্রসেসিং করার দরকারই নেই। Statement showing that the further processing is only profitable in increase of product B. Profit increase হয়েছে শুধুমাত্র প্রোডাক্ট B তে। প্রোডাক্ট A and product C will increase loss. লস বৃদ্ধি পেয়েছে 8,400 এবং 400 টাকা রেসপেক্টিভলি। and প্রোডাক্ট D, ডিতে কি হয়েছে? have no profit and লস। প্রফিট অ্যান্ড লস কিছুই হয়নি, নাইদার প্রফিট নর লস। স্যার কমেন্টে পুরোটা না দিয়ে শুধু যদি প্রোডাক্ট বিটটা লিখে তাহলে হবে না? না, ওইটা পুরোটা একটু ব্যাখ্যা করে দিতে হবে যে আসলে প্রত্যেকটা দিকে দেখাতে বলেছিল এখানে। সে যে অ্যান্ড অলসো শো হুইচ কেস ফার্দার প্রসেসিং ইজ প্রফিটেবল। অবশ্যই সংক্ষেপে লিখলেও হয়। স্যার সারাক্ষণ অঙ্ক ঠিক করে নিয়ে এটা যদি না লিখতে পারি তাহলে তো নাম্বার দিবেন না। সো প্রোডাক্ট এ, সি অ্যান্ড ডি মাস্ট বি সোল্ড অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। এ, সি, ডি এই তিনটা প্রোডাক্ট স্প্লিট অফ পয়েন্টে অবশ্যই বিক্রি করে দিতে হবে। ও ফার্দার প্রসেসিং করে কোনো লাভ নেই, পরে তো আমাদের লাভ হচ্ছে না, তাই না? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 20 সালে আসছিল, 22 সালের জন্য এটা ইম্পর্টেন্ট।
স্যার একটা কথা ছিল। কি কথা? স্যার এই যে আমাদের উপরের যে বক্সটা ওইখানে তো প্রফিট এট সেপারেশন পয়েন্ট, ওইখানে সেলস এর একটা পার্সেন্টেজ দেওয়া আছে। ওইটা স্যার আমাদের কোথাও না গিয়ে ওই নিচের সেলিং এক্সপেন্সটা 5% ধরতে হবে। হ্যাঁ, সেলিং এর উপর ধরতে। আচ্ছা 5 নম্বরটা আর ওই যে 1 নম্বরে করলাম যে অঙ্কটা, এই একই অঙ্ক। এই অঙ্ক কিন্তু অনেকবার আসছে, শুধু পার্থক্য, এটার পার্থক্য আর নেই। এটা 5600 টাকায় আছে সেলিং, আর সব কিছু ঠিক আছে। 5 এবং 1 একই অঙ্ক। এই শেষ, 5টা অঙ্ক ছিল আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। তাহলে কি ক্লিয়ার হয়েছে? স্যার এবার জয়েন্ট প্রোডাক্ট থেকে ম্যাথ আসবে না বাই প্রোডাক্ট থেকে ম্যাথ আসবে স্যার? জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট দুটোই তো করলাম। এর মধ্যে যদি আমরা বোর্ড প্রস্থ অনুসরণ করি বা বোর্ড প্রস্থ অনুযায়ী বলি, তাহলে বাই প্রোডাক্ট থেকে এই আসার কথা, কারণ 20 সালে আসছিল, 22 সালে আবার আসবে এটা। আচ্ছা, 4 মার্কের কিন্তু আবার 1 নম্বর ফরম্যাট থেকে আসছিল, এই জন্য এই ফরম্যাট বলা যাবে না এভাবে। আমরা যে অঙ্কগুলো করেছি এর মধ্যেই বিপার্ট সিপার্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্যার আন্ডার রিজার্ভ মেথড এটা কিভাবে বুঝবো স্যার? ওই এইটা বোঝার সিস্টেম হচ্ছে, এই দিক খেয়াল করেন। ফাহাদ এদিকে গান, এই যে যখন জয়েন্ট কস্ট বন্টন করলাম 2,42,000 হয়েছে না, এখানে এসে বুঝতে হবে যে আমার তো জয়েন্ট কস্ট 2,86,000, তো আমার 42,000 হলে তো হবে না, এ তো মেলেনি। যখনই অমিল হবে, কম হোক আর বেশি হোক, তখনই আমাদের আরেকটা লাইন করতে হবে। আরেকটা লাইন করাই হলো রিভার্স কস্ট মেথড। স্যার একটু কথা বলবো স্যার, প্রবলেম 2 এর ক্ষেত্রেও কি সেম ঘটনাই ঘটেছিল? 2 এর ক্ষেত্রে আমি একটু দেখি, 2 এর ক্ষেত্রে কি না, 2 এর ক্ষেত্রে তো অ্যাপোর্শন অফ জয়েন্ট, হ্যাঁ তাই ঘটেছিল। এই যে টোটাল জয়েন্ট কস্ট ছিল 3,06,000, কিন্তু আমাদের জয়েন্ট কস্ট আসছিল 2,95,000। তাহলে আমরা সেম ঘটনাই ঘটেছে না, এই রিভার্স কস্ট মেথড করা হয়েছে। করে এখানে দেখানো যায় এই যে এর ভিতরে, সেটা আমি এই যে নিচে লিখে দিচ্ছি অবশ্যই। এটা আমি একটু উঠাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে মনে একটু আরো সহজ হবে। ধরে না কেন স্যার অ্যাপ্লাইড এর প্রথম 5টা করলে হবে নাকি স্যার থিওরি? এর মধ্যে আবার অ্যাপ্লাইড আসলে কেন রে স্যার? পড়া শুরু করছি সেই জন্য স্যার। হ্যাঁ হবে স্যার। আমরা তো স্টেটমেন্ট অফ শোয়িং অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট এটা লিখবো পরে, যখন আমরা তো এই আন্ডার অফ রিজার্ভ কস্টটা তো লিখবো না, যখন না মিলবে তখন কি এটা পরে লিখবো স্যার? ওইটা মেথড অবশ্যই লেখা জরুরি না, কারণ এটা লেখা জরুরি অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। মানে রিজার্ভ কস্ট মেথড হবে কিনা এটা তো আমরা জানি না, লাস্টে যাই দেখি যে রিভার্স কস্ট মেথড হয়ে গেছে, তাই না? এই জন্য জি স্যার, পরে সমস্যা নেই। না লিখলে সমস্যা নেই স্যার। এই অধ্যায়ের পর কি আর কোন অধ্যায় করতে হবে? আরেকটা 5 নম্বর অধ্যায়, এই না, হ্যাঁ 5 নম্বরে তো আছে, সময় আছে 7 মিনিট সময় আছে। এখন আমরা 5 নম্বর অধ্যায়তে চলে যাই। 5 নম্বর অধ্যায় আমরা আজকে একটু টাচ দিয়ে আসবো, আপনারা দেখবেন। এটা দেখে কালকে আমাদের 5 নম্বর অধ্যায় শেষ হবে ইনশাল্লাহ। 23 তারিখ, 27 তারিখে তো অ্যাপ্লাইড, 24, 25, 26, 27। আমরা কালকে এই 5 নম্বর শেষ করতে পারবো। দেখেন 5 নম্বর অধ্যায়টার নাম হলো অপারেশন কস্টিং অ্যান্ড ব্যাকফ্ল্যাশ কস্টিং। অপারেশন কস্টিং হলো সার্ভিস কস্টিং। এই সার্ভিস কস্টিং এর অঙ্ক কি জানেন? বাস, ট্রাক, ট্যাক্সি, টেম্পো, ভেহিকেলস, এই যে আপনাদের পার্সোনাল ভেহিকেলস আছে বাড়িতে, প্রাইভেট কার, মোটর সাইকেল। এখন যদি জিজ্ঞেস করা হয় শিহাব আপনার মোটর সাইকেলে প্রতি কিলোমিটারে ব্যয় কত, শিহাব বলেন তো 1 কিলোমিটারে ব্যয় কত হয় আপনার মোটর সাইকেলে? মোটরসাইকেল আছে? না স্যার, ভয় পাই, চালাই না আমি। ও আচ্ছা, তাহলে কি ফাদার আছে? স্যার আমিও ভয় পাই, চালাই না। আচ্ছা, যার আছে সে বলতে পারবে যে 100 টাকার তেল কিনলে 50 কিলোমিটার যায়, তাহলে প্রতি কিলোমিটারে 2 টাকা ব্যয় হয়। কি ঠিক কথা না? জি স্যার, হ্যাঁ ভাগ করে হয়ে যাবে। এই তো কস্ট পার কিলোমিটার পেয়ে গেলাম। এইরকম একটা গাড়ি চালাতে কয় টাকা ব্যয় হয় আমরা সহজে বের করতে পারবো। কিন্তু আসলে শুধু তেলের খরচটাই কিন্তু ব্যয় তা না, আরো আনুষঙ্গিক অনেক কিছু ব্যয় আছে। তো আমরা সেখানে কস্ট পার কিলোমিটার দেখাবো। এটা ট্রাক চালাতে গেলে ট্রাকের ব্যয় আছে, ট্রাকের এরকম কস্ট পার কিলোমিটার পাওয়া যাবে, বাসের কস্ট পার কিলোমিটার পাওয়া যাবে,
এইসব নিয়ে আমরা এই অপারেটিং কস্ট তৈরি করব। তো কি কি প্রশ্ন হবে? কস্ট পার রানিং কিলোমিটার, প্রতি কিলোমিটারে ব্যয় কত? কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, একটা প্যাসেঞ্জার 1 কিলোমিটারে ব্যয় কত? হায়ার মানে ভাড়া, হায়ার চার্জ পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে ভাড়া কত? প্রফিট যোগ করে তাই ভাড়া নির্ণয় করব। প্রফিট পার কিলোমিটার, 1 কিলোমিটারে প্রফিট কত? কস্ট পার টন, কস্ট পার কুইন্টাল। এক টন কিলোমিটার, কুইন্টাল কিলোমিটার কাদের ক্ষেত্রে হয় বলেন তো? ট্রাক। ট্রাক কিন্তু টন টন মাল হয়, বলে না? এই যে ট্রাকের পিছনে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 5 টন, সমগ্র বাংলাদেশ 5 টন ওজন মাত্র না, ওইটা বোঝানো হয়েছে কি জানেন? যে এই ট্রাকে মাল নিয়ে সারা বাংলাদেশে ঘুরতে পারবে, তবে 5 টনের বেশি সে মাল বলতে পারে না। তাই ওরা লিখে রাখছে সমগ্র বাংলাদেশ 5 টন। কি আপনারা দেখেন ট্রাকের পিছনে কি লেখা থাকে? জি জি স্যার স্যার এরকম থাকে স্যার। সি, এটা মনে হয় অন্য সাবজেক্টের সাথে মিলে। সি, এত কাছে এরকম বলে না? ট্রাকের পিছনে কি লেখা থাকে? জি স্যার 100 গজ দূরে থাকুন। সি, এত কাছে এরকম বলে না? ট্র্যাকের জি, স্যার। পিছনে এই লেখাগুলো, দেয়াল লেখাগুলো দেখবেন কি কি লেখে ওরা, এতে অনেক কিছু মেসেজ দেয়। এখন কি লেখে জানেন? নামাজ কায়েম করুন, হ্যাঁ, আকিমুস সালাত ওয়াতুজ জি স্যার যাকাত, বলে স্যার। নামাজ কায়েম করুন। এরা লেখা থাকে কিন্তু ট্র্যাকে, বাসে লেখা থাকে পিছনে, গাছ লাগান পরিবেশ বাঁচান। হ্যাঁ, গাছ লাগান পরিবেশ বাঁচান। জীবনে থামুন হ্যাঁ থামুন। ভালো ভালো কথা লেখা থাকে। আর দেখ, এটা মনে হয় অন্য সাবজেক্টের সাথে মিলে, সহজ হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন আমরা একটা অঙ্ক করাই। আর এইটা থেকে 6 নম্বর হতে সুজানা স্যার। 6 নম্বরের থেকে এটা বেশি সহজ। স্যার 6 নম্বর থেকে অঙ্ক আসবে না স্যার? হ্যাঁ, স্যার, অঙ্ক 6 নম্বর থেকে তো কস্ট কনসেপ্টের স্যার এইটা মনে হয় এখান থেকে তো অঙ্ক আসবে স্যার। ওরে আসবে, এটা তো এটাও আসবে, ওটাও আসবে, সব কয়টা অধ্যায় তো অঙ্ক আসবে। আপনি কোনটা করতে পারবেন তাই দেখেন, এটা তো অনেক সহজ অঙ্ক। স্যার অ্যাডভান্স সবগুলোর থেকেই অঙ্ক আসবে? হ্যাঁ, 8টা অধ্যায় সিলেবাসে, তা 8টা প্রশ্ন হবে। কোন অধ্যায়তে বাদ দেবে আপনার? সব কয়টার থেকে তো দেবে। কস্ট কনসেপ্টটা মনে হয় স্যার সহজ মনে হইতেছে স্যার। করবেন, ওটাও করবেন, একটা একটু এক্সট্রা করতে হয় না? জি স্যার। আমাদের টোটাল অঙ্ক দিতে হবে কয়টা স্যার? আমার মনে নাই স্যার। 5টা অঙ্ক দিতে হবে বি পার্টে, আর 5টা অঙ্ক সি পার্টে। তাহলে স্যার 5টাই করবো স্যার, আর 20টি করে লাভ নাই স্যার। দেখেন একটা অঙ্ক আমি এখানে করাই, ট্যাক্সি, টেম্পো, একটা ভেহিকেলস, একটা পার্সোনাল ভেহিকেল দেখাই। এই যে সময় 2 মিনিট আছে। 2 নম্বরে দেখেন, ফ্রম দ্য ফলোইং ডাটা রিলেটিং টু 2 ডিফারেন্ট ভেহিকেলস, মারুতি আর সুজুকি। দুটো গাড়ি আছে, একটা গাড়ি তার বাপ চালায়, আর একটা গাড়ি ছেলে চালায়, দুইজন। এটা পার্সোনাল গাড়ি, মারুতি আর সুজুকি। কিলোমিটার রান অ্যানুয়াল, বাৎসরিক চলে মারুতি 15,000 কিলোমিটার চলেছে, আর সুজুকি 6,000 কিলোমিটার চলেছে। কস্ট অফ ভেহিকেলস, গাড়িটা কেনার জন্য কত টাকা ব্যয় হয়েছিল? 25,000 আর 15,000 এই ব্যয় হয়েছিল। রোড লাইসেন্স, ইন্স্যুরেন্স, গ্যারেজ রেন্ট, সুপারভাইজার স্যালারি, ড্রাইভার ওয়েজেস, কস্ট অফ পেট্রোল, রিপেয়ার্স, টায়ার কস্ট, এস্টিমেটেড লাইফ অফ ভেহিকেলস, আর কিলোমিটার রান পার লিটার, 1 লিটারে কত কিলোমিটার যায় সেটাও বলা হয়েছে। এখন এই খরচকে আমরা 2 ভাগে ভাগ করব। কিছু খরচ আছে ফিক্সড, আর কিছু হলো ভেরিয়েবল। যে সমস্ত খরচগুলো অ্যানুয়াল, মান্থলি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি এরকম বলা থাকবে, সেগুলো সব ফিক্সড কস্ট। আর যেগুলো লেখা থাকে পার লিটার, পার মিটার, পার কিলোমিটার, সেগুলো সব ভেরিয়েবলে স্যার যাবে। আপনি থাকবেন না স্যার, আপনি চালিয়ে যান স্যার, থাকবেন না স্যার, আমরা রেকর্ড ক্লাস দেখবো ইনশাআল্লাহ। আপনারা কথা বলে তো ডিস্টার্ব করার দরকার নেই, টাইম শেষ হয়ে চলে যাবেন, সমস্যা কি? এগুলো আমি বলা আগে। তাহলে আসেন, চার্জ ইন্টারেস্ট 5% পার অ্যানাম, বাৎসরিক 5% হারে ইন্টারেস্ট, তার মানে এটা কিন্তু ফিক্সড কস্ট, বাৎসরিক চলবে। তা ভেরিয়েবল কস্ট কোনগুলো বলেছি খেয়াল করেছেন? দ্য ভেহিকলস রান 20 কিলোমিটার পার আওয়ার অন এভারেজ, গড় পাতায় 1 ঘন্টায়
20 কিলোমিটার যায়, তাহলে 1 কিলোমিটারে ব্যয় কত? এখানে ড্রাইভার ওয়েজেস ছিল পার আওয়ারে 3 টাকা। 3 টাকা দিলে একটা ড্রাইভার 20 কিলোমিটার গাড়ি চালায় দেয়, তাহলে 1 কিলোমিটারের জন্য ড্রাইভার খরচ কত? এই 3 টাকারে 20 দিয়ে ভাগ করতে হবে। ফিক্সড কস্ট লেখা হলো রোড লাইসেন্স, ইন্স্যুরেন্স, গ্যারেজ রেন্ট, সুপারভিশন অ্যান্ড স্যালারি এবং ইন্টারেস্ট, এ হলো ফিক্সড কস্ট 4500 টাকা। আর সুযোগ কি হয়েছে কত? 3900 টাকা। তাহলে ফিক্সড কস্ট পার কিলোমিটার, কিলোমিটার তো দেওয়া রয়েছে 15,000 আর 6,000 কিলোমিটার, তো ভাগ করলাম 4500 ভাগ 15,000 আর 3900 ভাগ 6,000, এতে আসলো 65 পয়সা, এটা আসলো 30 পয়সা। ব্যাস, এটা হলো ফিক্সড কস্ট পার কিলোমিটার। এবার আসেন ভেরিয়েবল কস্ট। ড্রাইভার ওয়েজেস 1 কিলোমিটারে কত টাকা ব্যয় হয়? 3 টাকা ঘন্টা প্রতি। 1 ঘন্টায় 20 কিলোমিটার, তাহলে 3 টাকা দেওয়া হয়। 3 টাকারে 20 দিয়ে ভাগ করলে 15 পয়সা ড্রাইভার খরচ, আর এটা 15 পয়সা। কস্ট অফ পেট্রোল দেখেন, 1 লিটার তেল কিনলে কয় কিলোমিটার যায়? 20 কিলোমিটার যায় আর 15 কিলোমিটার যায়। তো এটা 20 দিয়ে ভাগ করলাম 54 টাকারে, আর এটা 15 দিয়ে ভাগ করলাম 54 টাকাকে, তো 2 টাকা 70 পয়সা আর 3 টাকা 60 পয়সা কস্ট পার কিলোমিটার বেড়ে আসলো। রিপেয়ার কস্ট, টায়ার কস্ট পার কিলোমিটার দেওয়া রয়েছে, ভাগ করা লাগলো না। ডিপ্রিসিয়েশন বলছে জীবনে লাইফ হচ্ছে 1 লক্ষ কিলোমিটার চলবে, 25,000 টাকার মেশিন কিনে দিয়ে 1 লক্ষ কিলোমিটার সার্ভিস পাওয়া যায়। 1 কিলোমিটারে অবস্থায় কত? 1 লক্ষ দিয়ে ভাগ করে দিলাম, অবস্থায় পেয়ে গেলাম। এদিকে 75,000 কিলোমিটার চলবে, 75,000 দিয়ে ভাগ করে দিলাম, তাতে অবস্থায় পেয়ে গেলাম। ব্যাস, ওকে, কস্ট পার কিলোমিটার। এদিকে 5 টাকা 85 পয়সা, এটা 7 টাকা 20 পয়সা, অঙ্ক শেষ। এই হলো কস্ট পার কিলোমিটার দেখাতে হবে। আচ্ছা, এই ট্যাক্সির অঙ্ক একটা কাজ করেন, আগামী দিন আমরা এই ট্যাক্সি, টেম্পো, বাস একসাথে করাই দেবো, তাহলে এখানে কালকে আগামী দিনই শেষ হয়ে যাবে এটা। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আজকে অধ্যায়টা দেখে আসবেন, আমার চ্যানেলেও আছে।